গল্পকরণে আপনারা শুনছেন ব্রাম স্টোকারের লেখা গল্প ড্রাকুলা। ড্রাকুলার চতুর্থ পর্ব আজ। বন্ধুগণ, খুবই বিপজ্জনক একটা জায়গায় যাচ্ছি আমরা। প্রফেসর ভ্যান হেলসিং সতর্ক করে দিলেন তার সঙ্গীদেরকে। আমাদের শত্রু অত্যন্ত শক্তিশালী। আমাদের ঘাড় মটকে দেয়া তার জন্য কোনো ব্যাপারই নয়। প্রচলিত উপায়ে তাকে আঘাত করা সম্ভব নয়। সে যাতে আমাদের বাগে না পায় সে ব্যাপারে সাবধান থাকতে হবে। তিনি প্রত্যেককে একটি করে রূপোর ক্রুশ দিলেন, সঙ্গে রসুনের মালা। ক্রুশগুলো বুকে ঝুলিয়ে রাখো, বললেন প্রফেসর, আর রসুনের মালা গলায় পড়বে। ওরা একটি রিভলভার, কয়েকটি ফ্ল্যাশলাইট এবং এক গুচ্ছা স্কেলিটন কিউ এ চাবি দিয়ে সব রকমের তালা খোলা যায় নিল। কারফ্যাক্সের বিরাট বাড়িটির সামনে চলে এলো ওরা। ডাক্তার সেওয়ার্ড স্কেলিটন কি এর চাবিগুলো দিয়ে তালা খোলার চেষ্টা করল। একটি চাবি লেগে গেল তালায়, খট করে খুলে গেল তালা। দরজায় হুড়কো লাগানোর দরকার নেই, বলল আর্থার। এ বাড়িতে বন্দী হয়ে থাকতে চাই না। কাজ শেষ হলে এখান থেকে কেউ কেটে পড়বে। মেঝে ধুলোয় ধূসরিত, চারপাশে মাকড়সার জাল। একটা টেবিলে এক গোছা চাবি চোখে পড়ল ওদের। এ বাড়ির ড্রাকুলাকে কিনে দেওয়ার সময় জোনাথন বাড়ির নকশায় চোখ বুলিয়েছিল। কাজেই বাড়ির কোথায় কি আছে ভালো করেই তার জানা। সে ওদেরকে নিয়ে কাঠের একটা দরজায় পা বাড়ালো। দরজায় লোহার বলয় লাগানো। দরজার ওপাশে পুরনো চ্যাপেল। টেবিলে পাওয়া চাবি দিয়ে দরজার তালা খুলে ফেলল ওরা। ওয়াক্থু, মুখ বাঁকালো কুইন্সি মরিস। কি দুর্গন্ধ রে বাবা। চ্যাপেলের ভেতরে সত্যি বিকট গন্ধ। বদ্ধ ঘরে মৃত্যুর গন্ধের সঙ্গে মিশে রয়েছে তাজা রক্তের ঝাঁঝালো গন্ধ। বোটকা গন্ধে ওদের বমি আসার জোগাড়। একবার ভাবলেও ছুটে পালায়, কিন্তু পালিয়ে যাবার জন্য তো আর আসেনি। এসেছে কাউন্ট ড্রাকুলার সন্ধানে। তাকে খুঁজে পেতেই হবে। চ্যাপেলের মেঝেতে সার বাঁধা মাটি বুঝায় বাক্স, মোট 29টি। প্রায় অর্ধেক বাক্স এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। অন্য বাক্সগুলো কোথায় গেল? এসো, জায়গাটা একবার সার্চ করে দেখি, বললেন ভ্যান হেলসিং। দলটা ছড়িয়ে পড়ল। চ্যাপেলের প্রতিটি কোণা এবং ফাটলে উকি ঝুঁকি দিল। জোনাথন হঠাৎ একটা মুখ দেখতে পেল এক ঝলকের জন্যে। কাউন্ট ড্রাকুলার সেই পরিচিত ভয়ঙ্কর মুখ, লাল চোখ এবং লাল ঠোঁট। এক সেকেন্ড পরেই অদৃশ্য হয়ে গেল পিশাচটা। মেঝেই খসখস শব্দ শুনতে পেল কুইন্সি মরিস। ফ্ল্যাশ লাইটের আলো ফেলল সে। ইঁদুর। সারা ঘরে গিজগিজ করছে ইঁদুর, ফিসফিস করে বলল সে অন্যদেরকে। শত শত ইঁদুর ছুটে এলো ওদেরকে লক্ষ্য করে। হাঁ করা মুখে, ছোট ছোট ধারালো দাঁত। এরকম কিছু একটা ঘটার আশঙ্কা করেছিলাম, বলল আর্থার, তাই প্রস্তুত হয়ে এসেছি। সে রূপলো একটা বাঁশি বের করে ফু দিল। সঙ্গে সঙ্গে পাশের দরজা দিয়ে উদয় হলো টেরিয়ার জাতের 3টি কুকুর। তবে প্রত্যেকেই ঘরে ঢুকল না, দাঁড়িয়ে রইল দোরগোড়ায়। ঘেউ ঘেউ করতে লাগলো ইঁদুরগুলোকে লক্ষ্য করে। আর্থার ওদেরকে ঠেলে ঘরে পাঠালো। ওরা আর দ্বিরুক্তি না করে শুরু করে দিল কাজ। তারা করল ইঁদুরগুলোকে, থাবা মেরে ধরল, মুখে পুরে চিবিয়ে খেয়ে ফেলল। দেখতে দেখতে ইঁদুরের বংশ নাশ হয়ে গেল। ইঁদুরগুলো সব সাফ হয়ে যেতে ঘরটি আবার শুনশান রূপ ফিরে পেল, যেন ঘর থেকে একটা শয়তানকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ওরা মূল বাড়িতে এবারে অনুসন্ধান চালালো। এমন কিছু চোখে পড়ল না যাতে অনুমান করা যায় কাউন্ট ড্রাকুলা কোথায় লুকিয়ে রয়েছে। বৃথা খোঁজাখুঁজির পালা যখন শেষ হলো, ততক্ষণে পূব আকাশে উকি দিয়েছে ভোরের সূর্য। ওরা ডাক্তার সেওয়ার্ডের বাড়িতে ফিরে এলো। মিনাকে কেমন বিষণ্ণ লাগলো জোনাথনের। হয়তো স্বামীর জন্য খুব বেশি চিন্তা করছে বলে মন খারাপ। সারাদিন ওরা ঘুমালো,
মিনাও ঘুমল। জোনাথন ঘুম থেকে জেগে দেখে তার বউ তখনও ঘুমোচ্ছে। ওকে ঘুম থেকে জাগিয়ে তুলল জোনাথন। মিনা খানিকক্ষণ ফ্যালফেল করে তাকিয়ে রইল ওর দিকে, যেন চিনতে পারছে না। মিনার চোখে মুখে আতঙ্কের ছাপ। কি হয়েছে ডিয়ার? জানতে চাইল জোনাথন। কাল সারা রাত দুঃস্বপ্ন দেখেছি, বলল মিনা। প্রথমে দেখলাম সাদা কুয়াশার একটা চাদর এগিয়ে আসছে এ বাড়িটির দিকে। তারপর নিচতলায় মিস্টার রেনফিল্ড চেঁচামেচি শুরু করে দিলেন। কার সঙ্গে যেন তিনি জোরে জোরে কথা বলছিলেন, তবে তার কথার কিছুই বুঝতে পারছিলাম না। তারপর শুনলাম তিনি মারামারি শুরু করে দিয়েছেন। আমি এমন ভয় পেয়ে গেলাম, চাদর মুড়ি দিয়ে গুটিসুটি মেরে পড়ে রইলাম বিছানায়। নিশ্চয়ই প্রচণ্ড ক্লান্তির কারণে দুঃস্বপ্নটা দেখেছি। তুমি আসলে কাউন্ট ড্রাকুলা নিয়ে খুব বেশি চিন্তা করছো, বলল জোনাথন। তাই হাবিজাবি স্বপ্ন দেখছ? তোমাকে ড্রাকুলার কথা বলাই উচিত হয়নি, আর বলবো না। বলবে, বলল মিনা। আমাকে আসলে একা বাড়িতে রেখে যাওয়া তোমাদের উচিত হয়নি। সেদিন সকালে প্রফেসর ভ্যান হেলসিং রেনফিল্ডের সঙ্গে দেখা করতে গেলেন। আজ একদম ভিন্ন আচরণ করল সে। মুখ গোমরা করে বসে রইল বিছানায়, একটা কথাও বলল না। শুধু ভ্যান হেলসিংকে বোকা ডাচম্যান বলে একবার সম্বোধন করে আবার চুপ হয়ে গেল। আবার পাগলামি শুরু হয়ে গেছে তার। জানালার চৌকাঠে চিনি রাখল মাছি ধরার জন্যে। চিনির লোভে মাছি আসতেই ওগুলোকে টপাটপ ধরে খেয়ে ফেলল রেনফিল্ড। রেনফিল্ড আসলে একটা উন্মাদ, মনে মনে ভাবলেন ভ্যান হেলসিং। ডাক্তার সেওয়ার্ড ওকে ঘরে আটকে রেখে ঠিকই করেছে। এদিকে জোনাথন তার সঙ্গীদের নিয়ে আবার অনুসন্ধানে নেমেছে কাউন্ট ড্রাকুলা তার বাড়ি থেকে বাকি 21টা মাটির বাক্স কোথায় সরিয়েছে দেখতে। এক শ্রমিকের সঙ্গে কথা বলল জোনাথন। সে জানে বাক্সগুলো কোথায় পাঠানো হয়েছে। আমরা ওগুলো লন্ডনের পিকাডিলের একটা বাড়িতে নিয়ে গেছি, বলল সে। এক রোগা পাতলা লোক ছিল বাড়িতে, সে দেখিয়ে দিয়েছিল বাক্সগুলো কোথায় রাখতে হবে। নিজেও বাক্স বহন করেছে। অমন শুটকো চেহারার লোকের গায়ে অত শক্তি না দেখলে বিশ্বাসই করতাম না। বড় বড় বাক্সগুলো অমন অনায়াসে হাতে তুলে নিল যে ওগুলোর কোনো ওজনেই নেই। জোনাথন ঘটনাটা জানালো অন্যদেরকে। ভ্যান হেলসিং বললেন, কাউন্ট খুবই চালাক। সে মাটি ভর্তি বাক্সগুলো নিয়ে আমাদের সঙ্গে যেরকম লুকোচুরি শুরু করেছে, তাতে খুঁজে পাওয়া খুবই মুশকিল হবে বুঝতে পারছি। বাক্সগুলো অন্য কোথাও সরিয়ে ফেলার আগেই পিকাডিলির ওই বাড়িতে হানা দেব আমরা। দিনের বেলায় বাক্সগুলোকে রসুন গুজে দেব। ওই সময় ড্রাকুলা থাকবে নির্জীব, শক্তিহীন। দিনের আলোতে তার আশ্রয়স্থল ধ্বংস করে দিতে হবে। সে রাতে ডাক্তার সেওয়ার্ড মিনাকে দেখতে গেল। মিনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, এজন্য চিন্তায় আছে জোনাথন। তার চিন্তা হচ্ছে ভ্যাম্পায়ার শিকারের মানসিক চাপ অসুস্থ করে ফেলেছে কিনা মিনাকে। চোখ মুখে একদম শুকিয়ে গেছে, বিবর্ণ চেহারা। আপনাকে বেশি বেশি খেতে হবে আর বিশ্রাম নেবেন ঠিক মতো, মিনাকে পরীক্ষা করে দেখে বলল ডাক্তার সেওয়ার্ড। আপনি খুব বেশি পরিশ্রম করছেন, এজন্য এমন হাল হয়েছে। চলে গেল ডাক্তার। সে নিজের অফিসে বসে কাজ করছে, এমন সময় পাগলাগারদের এক রক্ষী এসে তার দরজায় করাঘাত করল। জলদি আসুন ডাক্তার, চেঁচালো সে। রেনফিল্ড মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে। ডাক্তার সেওয়ার্ড রেনফিল্ডের ঘরে ঢুকে দেখল তার রোগী মেঝে এক পুকুর রক্তের মধ্যে পড়ে আছে। দেখে বোঝা যায় মারাত্মক আহত হয়েছে সে। মুখটা ক্ষত বিক্ষত, কেউ যেন বারবার মেঝে বাড়ি মেরে থেতলে দিয়েছে মুখ। ওর পিঠে বোধ হয় গেছে, বলল রক্ষী। ডান হাত এবং পা নাড়তে পারছে না, ভয়ানক লেগেছে ওর। ওকে তোলো, শুয়ে দাও বিছানায়, হুকুম দিল ডাক্তার সেওয়ার্ড। দুজনে মিলে সাবধানে তুলল রেনফিল্ডকে।
শুইয়ে দিল খাটে। ডাক্তার স্যাওয়ার্ড গার্ডকে বলল, ডক্টর ভ্যান হেলসিংয়ের কাছে যাও, বলো আমি তাকে আসতে বলেছি, জলদি। ভ্যান হেলসিং খবর পেয়ে ছুটে এলেন, রোগীকে পরীক্ষা করে বললেন, ওর এক্ষুনি অপারেশন করতে হবে, নইলে মারা যাবে বেচারা। গার্ডকে চলে যেতে বলল ডাক্তার স্যাওয়ার্ড। রেনফিল্ডের জ্ঞান ফেরার পরে তার কথা গার্ডকে শুনতে দিতে চায় না সে। ওর খুলি ভেঙে গেছে, বললেন ভ্যান হেলসিং। অপারেশনের পরে হয়তো কথা বলতে পারবে, এর জন্য দায়ী কে জানা দরকার। একটু পরে আর্থার এবং কুইন্সি এলো ছুটতে ছুটতে। আর্থার জানতে চাইল রেনফিল্ডের কি হয়েছে। কি হয়েছে আমরাও তা জানতে চাই, বললেন ভ্যান হেলসিং। রেনফিল্ডের ভাঙ্গা খুলি অপারেশনের জন্য প্রস্তুত হলেন তিনি। রোগীর শ্বাস প্রশ্বাস অনিয়মিত, যে কোনো মুহূর্তে মারা পড়তে পারে সে। নষ্ট করার মতো সময় নেই, ওর জ্ঞান ফিরিয়ে আনাটা জরুরি। অপারেশন শেষ হবার পরে ওরা রেনফিল্ডের জ্ঞান ফেরার অপেক্ষা করতে লাগলো। হঠাৎ চোখ মেলে চাইল রোগী, চকচকে চোখে তাকালো চারপাশে। কোথায় আমি, বলল সে। একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমি। আমার ওকে ব্যান্ডেজ কেন, কি হয়েছে আমার? আমি নাড়াচাড়া করতে পারছি না কেন? তোমার স্বপ্নের কথাটা বলো শুনি, বললেন ভ্যান হেলসিং। ডক্টর ভ্যান হেলসিং, আপনি এসেছেন বলে খুব খুশি হয়েছে আমি, বলল রেনফিল্ড। আবার পুরোপুরি স্বাভাবিক মানুষের মতো আচরণ করছে ও। আমি জানি ওটা কোনো স্বপ্ন ছিল না, ঘটনাটা সত্যি ঘটেছে। আমি জানি আমার সময় ফুরিয়ে এসেছে। কি হয়েছে বলো, তাকদা দিলেন ভ্যান হেলসিং। আপনাদেরকে যে রাতে অনুনয় করে বলেছিলাম আমাকে পাগলাগারদ থেকে সরিয়ে দিতে, ঘটনা শুরু সে রাতে। আপনাদেরকে ব্যাপারটা ব্যাখ্যা করতে চেয়েও পারিনি। আপনারা চলে যাবার পরে তিনি কুয়াশার ছদ্মবেশে জানালায় এসে হাজির হলেন। কে হাজির হলো? ডাক্তার স্যাওয়ার্ড জিজ্ঞেস করল। কে আবার? ড্রাকুলা। তিনি সাদা সাদা তীক্ষ্ণ দাঁত বের করে হাহা করে হাসছিলেন। ভেতরে ঢুকতে চাইছিলেন, কিন্তু প্রথমে আমি তাকে ভেতরে ঢুকতে দিইনি। তখন তিনি আমাকে নানা রকম লোভ দেখালেন। কি দিয়ে লোভ দেখিয়েছেন? জানতে চাইলেন ভ্যান হেলসিং। জীবনের লোভ, জবাব দিল রেনফিল্ড। বললেন আমাকে মোটা সোটা ডুমো মাছি খেতে দেবেন, জোগাড় করে দেবেন মাকড়সা এবং ইঁদুর, শত শত হাজার হাজার ইঁদুর। সবার শরীরে বইছে তাজা লাল রক্ত, জীবন চালচল্য ভরপুর সবার। তিনি আমাকে দেখালেন বাইরের উঠোনে গিজগিজ করছে ইঁদুর। ইঁদুরগুলো ছোট ছোট চোখ, তার মতোই লাল। তারপর তুমি ওকে ভেতরে ঢুকতে দিলে? প্রশ্ন ডাক্তার স্যাওয়ার্ডের। কথা বলতে কষ্ট হচ্ছে রেনফিল্ডের। মাথা ঝাঁকালো সে। নিজেকে আর সামলে রাখতে পারিনি, জানালা খুলে দিয়ে বললাম, হাসুন প্রভু। সঙ্গে সঙ্গে ভেতরে চলে এলেন তিনি। তারপর সারাদিন আমি অপেক্ষায় ছিলাম কখন তিনি ইঁদুর পাঠাবেন, কিন্তু তিনি ইঁদুর পাঠাননি। এরপরে প্রতি রাতে তিনি আমার ঘরে আসতে শুরু করলেন। এমনকি অনুমতিরও তোয়াক্কা করতেন না, সোজা ঘরে ঢুকতেন যেন এটা তার নিজের বাড়ি। আমার দিকে তাকিয়ে দাঁত মুখ খিঁচতেন। কিন্তু সে আসতো কেন? জিজ্ঞেস করলেন ভ্যান হেলসিং। রেনফিল্ডের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় মারা যাবে বেচারা। কেন? জবাব দিল রেনফিল্ড। মিসেস হারকারের জন্যে। আজ মিসেস হারকারের সঙ্গে আমার দেখা হয়েছিল। তার চেহারা একদম বদলে গেছে। মুখটা কাগজের মতো সাদা, যেন গায়ে এক ফোঁটাও রক্ত নেই। ড্রাকুলা মিসেস হারকারের জীবন শক্তি শুষে নিচ্ছেন। শুনে সবাই আতকে উঠল। বুঝতে পারছে ভয়ানক বিপদে আছে মিনা। আজ রাতে যখন তিনি আমার ঘরে ঢুকলেন, আমি তখন প্রস্তুত হয়েছিলাম, বলে চলল রেনফিল্ড। আমি তাকে জাপটে ধরলাম। আপনারা তো জানেনই পাগলাদের গায়ে অস্বাভাবিক শক্তি থাকে। আমি সমস্ত শক্তি দিয়ে তাকে চেপে ধরে রাখলাম।
মিসেস হার্কারের কাছে তাকে আর যেতে দেব না। ভেবেছিলাম ড্রাকুলাকে গায়ের জোরে হারিয়ে দিতে পারবো, কিন্তু ধারণাটা ভুল ছিল। তার চোখের দিকে তাকাতেই কেমন দুর্বল হয়ে পড়লাম। তার চোখ ভাটার মতো জ্বলছিল। তিনি নিজেকে চট করে ছাড়িয়ে নিলেন, তারপর আমাকে শূন্যে তুলে নিয়ে এক আছাড় দিলেন। তারপর বারবার ধরে আছাড় মারতে লাগলেন। হঠাৎ সবকিছু আধার হয়ে এলো। জ্ঞান হারাবার পূর্ব মুহূর্তে দেখলাম কুয়াশার একটা চাদর দরজার ফাঁক দিয়ে চলে যাচ্ছে। ও, তাহলে এখানে, বললেন ভ্যান হেলসিন। আর কেন সে এসেছে তা আমরা জানি। কে জানে চরম সর্বনাশটা হয়ে গেল কি না। সবাই জলদি চলো, প্রতি সেকেন্ড এখন মূল্যবান। ওরা চারজন ফিরে এলো নিজেদের ঘরে। ক্রুশ এবং রসুনের মালা নিয়ে হলওয়েতে মিনা এবং জোনাথনের ঘরের সামনে এসে জড়ো হলো। ভেতরে ওরা ঘুমোচ্ছে। এত রাতে কি ওদের বিরক্ত করা ঠিক হবে? জিজ্ঞেস করল কুইন্সি মরিস। ওদেরকে এক্ষুনি ঘুম থেকে তুলতে হবে, বললেন ভ্যান হেলসিং। না খুললে দরজা ভেঙে ভেতরে ঢুকব? দরজায় ধাক্কা দিলেন তিনি। দরজা বন্ধ। সবাই মিলে কাঁধ দিয়ে ধাক্কা মারল। ভেঙে গেল দরজা। সবেগে ওরা ঢুকে পড়ল ঘরে। যা দেখল, ঘাড়ের পেছনে চুলগুলো সরসর করে দাঁড়িয়ে গেল। বন্ধ হয়ে আসতে চাইল নিঃশ্বাস। জানালা থেকে ভেসে আসা চাঁদের আলোয় ওরা দেখছে সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছে জোনাথন। মিনা বিছানার কোণে হাঁটু মুড়ে বসা, তার নৈশ পোশাক রক্তে মাখামাখি। মিনার পাশে দাঁড়িয়ে আছে আপাদমস্তক কালো পোশাকধারী এক ব্যক্তি, ড্রাকুলা। সে এক হাত দিয়ে মিনার নরম দু হাত দুটো শক্ত করে চেপে ধরে আছে, আর এক হাত দিয়ে চেপে ধরেছে মেয়েটার ঘাড়। ড্রাকুলা পাই করে ঘুরল ওদের দিকে, লাল চোখে তীব্র ঘৃণা। তীক্ষ্ণতার দাঁতগুলো জানোয়ারের মতো পরস্পরের সঙ্গে ঘষা খেয়ে কটকট শব্দ তুলল। মিনাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে ওদের দিকে লাফ মারল। সঙ্গে সঙ্গে ওরা চারজন যে যার হাতের ক্রুশ বাগিয়ে ধরল সামনে। একটা ঝাঁকি খেয়ে দাঁড়িয়ে পড়ল কাউন্ট। ক্রুশ সামনে বাগিয়ে ধরে ওরা কাউন্টের দিকে পা বাড়ালো। ঠিক তখন একখণ্ড কালো মেঘ ঢেকে দিল রূপলি চাঁদ। আধার হয়ে এলো পৃথিবী। সেই সুযোগে অদৃশ্য হয়ে গেল কাউন্ট ড্রাকুলা। ওরা শুধু দেখল কুয়াশার একটা পর্দা সরাত করে দরজার ফাঁক দিয়ে চলে গেল। মিনা বিকট একটা চিৎকার দিল। বিছানায় চিত হয়ে পড়ে আছে ও। মুখটা ভূতের মতো সাদা, ঠুট, গাল এবং থুতনি রক্তে মাখামাখি। চাউনিতে নির্জলা আতঙ্ক। হাতে কাউন্টের আঙ্গুলের ছাপ এখনো প্রকটভাবে ফুটে আছে। ডাক্তার সেওয়ার্ড মিনাকে যত্ন করে বিছানায় শুইয়ে দিল। গা ঢেকে দিল চাদরে। আর্থার এবং মরিস কাউন্টকে হাওয়া করতে লাগল। মিনিট খানেক পরে জ্ঞান ফিরে পেল জোনাথন। কি হয়েছে? জিজ্ঞেস করল সে। মিনার কি হয়েছে? এত রক্ত কিসের? ধীরে ধীরে সব কথা মনে পড়ে গেল জোনাথনের। গায়ে একটা কোট চড়িয়ে বলল, ডক্টর ভ্যান হেলসিং এবং ডক্টর সেওয়ার্ড, আপনারা মিনার সঙ্গে থাকুন, দেখি শয়তানটার কোনো খোঁজ পাই কিনা। না জোনাথন, চেঁচিয়ে উঠল মিনা, আজ অনেক ঝড়ঝাপটা সয়েছি আমি। এখন তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। জোনাথন বউকে জড়িয়ে ধরল। মিনা যেই দেখল ওর মুখ এবং গলার রক্ত জোনাথনের শার্টে লেগে গেছে, নিজেকে ছাড়িয়ে নিল সে। না, তুমি আমাকে ছুঁয়ো না, বলল মিনা। আমি নোংরা, আমি নোংরা। আর্থার এবং মরিস ফিরে এলো বাড়িতে। আর্থার বলল, কাউন্ট জেনে গেছে তার খোঁজ পেতে ওরা তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টা চালাচ্ছে। ওরা কাউন্টের ব্যাপারে যেসব রেকর্ড বা কাগজপত্র জোগাড় করেছিল সব পুড়িয়ে ফেলেছে সে। তবে কাউন্ট জানে না মিনা আগে ওইসব রেকর্ডের একটা নকল তৈরি করে সিন্ধুকে পুড়ে রেখেছে। আর্থার র্যানফিল্ডের ঘরে গিয়েছিল, মারা গেছে বেচারা। কুইন্সি জানালো
সে র্যানফিল্ডের ঘরের জানালার ধারে একটা বাদুড়কে উঠতে দেখেছে। বলল, আমি ভেবেছি বাদুড়টা কারফাক্সে যাবে এবং সেই সুযোগে ওটাকে গুলি করব, কিন্তু ওটা অন্যদিকে চলে গেল। বোধহয় তার অপর কোনো গোপন আস্তানায়। ভ্যান হেলসিং মিনাকে বললেন, এখন বলো তো মা, ঠিক কি ঘটেছিল? আপনি আমাকে ঘুমের জন্য যে বড়ি দিয়েছিলেন সেটা আমি খেয়ে নিই, বলল মিনা। কিন্তু তারপরও ঘুম আসছিল না। অবশ্য ঘুমোতে ভয়ও করছিল যদি দুঃস্বপ্ন দেখি, কিন্তু কখন দু চোখ বুজে এসেছে টের পাইনি। হঠাৎ জেগে উঠে দেখি জোনাথন আমার পাশে শুয়ে ঘুমোচ্ছে। জানালা দিয়ে আসা চাঁদের আলোয় লক্ষ্য করলাম কুয়াশার একটা চাদর দরজার নিচ দিয়ে ধীরে ধীরে ঢুকে পড়ছে ঘরে। দেখে আমি খুব ভয় পেয়ে যাই। তুমি আমাকে জাগালে না কেন? বলল জোনাথন। চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি মরার মতো ঘুমোচ্ছিলে। হঠাৎ কুয়াশার চাদরে রূপান্তর ঘটল তাল গাছের মতো লম্বা রোগা এক মানুষে। সে আমার বিছানার পাশে এসে দাঁড়ালো। পরনে কালো পোশাক, তবে তার গায়ের চামড়া ধবধবে সাদা। লাল দুই চোখের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে সুচালো ধারালো দাঁত। আমি দেখে তাকে চিনতে পারি। তুমি কাউকে ডাকলে না কেন? জিজ্ঞেস করলেন ভ্যান হেলসিং। ডাকতে চেয়েছিলাম, জবাব দিল মিনা, কিন্তু লোকটা হুমকি দিল চেঁচামেচি করলে সে জোনাথনকে মেরে ফেলবে। কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমি তৃষ্ণার্ত, খুব খুব তৃষ্ণার্ত। তারপর সে মুখটা নিয়ে এলো আমার গলার উপর। দুহাত দিয়ে মুখ ঢেকে ফুপাতে লাগলো মিনা। গুঙ্গিয়ে উঠল জোনাথন। মিনা একটু পরে নিজেকে সামলে নিয়ে আবার শুরু করল। আমার সমস্ত শক্তি হঠাৎ নিঃশেষিত হয়ে গেল। লোকটা আমাকে অবশেষে বলল, যারা আমাকে হত্যা করতে চাইছে তুমি তাদেরকে সাহায্য করেছ। এখন আমি তোমাকে আমার অনুগত ভৃত্য বানাবো, তোমার বন্ধু লুসির মতো। আমার সমস্ত নির্দেশ তুমি অক্ষরে অক্ষরে মেনে চলবে। তারপর জিজ্ঞেস করলেন ভ্যান হেলসিং। সে আঙ্গুলের লম্বা নখ দিয়ে আমার বুকের একটা শিরা ছিঁড়ে ফেলল, বলল মিনা। আমার মুখ চেপে ধরল ক্ষতস্থানে। রক্ত চুষে খেতে বলল। তারপর চাপের চোটে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমার মুখে বোধহয় লোকটার শরীরে রক্ত ঢুকে গেছে। কি দোষ করেছি আমি? এসব কেন ঘটছে আমার জীবনে? তোমাকে বাসায় একা রেখে যাওয়া আমাদের মোটেও উচিত হয়নি, বললেন ভ্যান হেলসিং। এজন্যই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ড্রাকুলাকে খুঁজে বের করতে তোমার সাহায্যের প্রয়োজন হবে আমাদের। সবাই প্রফেসরের কথায় সায় দিল। তবে যদি দেখি আমি ভ্যাম্পায়ার হয়ে যাচ্ছি, বলল মিনা, যদি দেখি আমার প্রিয় মানুষগুলোর জন্য হুমকি হয়ে উঠছি, তাহলে মৃত্যু আমার জন্য শ্রেয়। আমি আত্মহত্যা করব। না, চেঁচিয়ে উঠলেন ভ্যান হেলসিং। তুমি মরতে পারো না। মারা গেলে তুমিও ড্রাকুলার মতো জিন্দা লাশে পরিণত হবে। তোমাকে বেঁচে থাকতে হবে। মরবে ড্রাকুলা। ওকে সারা জীবনের জন্য হত্যা করবো আমরা। ওকে খুঁজে পেয়ে নেই, তারপর কলজা বরাবর ঢুকিয়ে দেব মস্ত একটা গোঁজ। ওকে হত্যা করা ছাড়া আমাদের বিকল্প কোনো উপায় নেই মিনা, আর কোনো উপায় নেই। সকালে সবাই আবার একত্রিত হলো। ভ্যাম্পায়ারটাকে কিভাবে পাকড়াও করা যায় সে পরিকল্পনা করছে। আর্থার এবং কুইন্সি জানালো তার কাউন্ট ড্রাকুলার বাড়ি খুঁজে বেরিয়েছিল। 3টা বাড়ির খোঁজ আমরা পেয়েছি, বলল আর্থার। প্রথমটার কথা সবাই জানে, ওটা পিকাডিলিতে, লন্ডনের ঠিক কেন্দ্রবিন্দুতে। বাকি দুটো শহরের অন্য অংশে, নির্জন রাস্তার ধারে। পিকাডিলির বাড়িটি আসল, বললেন প্রফেসর ভ্যান হেলসিং। ওই বাড়িতেই প্রথমে বাক্সগুলো পাঠিয়েছে। ও বাড়িতেই বোধহয় সে থাকে, কারণ ও বাড়িতে সে যখন ইচ্ছা যেতে আসতে পারছে, মিশতে পারছে ওখানকার লোকজনের সঙ্গে।
ওই বাড়িতে ঢুকতে পারলে কাউন্টকে হয়তো ফাঁদে ফেলতে পারবো। আমরা বুদ্ধিমানের মতো একটা কাজ করেছি, বলল ডাক্তার সেওয়ার্ড। কারফ্যাক্সের বাড়ির বাক্সগুলো ঘাটাঘাটি করিনি। কাউন্ট জানে না আমরা তার ঘাটির অনেক কাছাকাছি এসে পড়েছি। ওকে খুঁজে বের করার সময় পাচ্ছি আমরা। সাই দিলেন ভ্যান হেলসিং। আমরা সবগুলো বাড়িতে গিয়ে বাক্সে রসুন গুঁজে দিয়ে আসবো, যাতে কাউন্ট আর ওগুলো ব্যবহার করতে না পারে। সে দিনের বেলা কোনো এক সময় তার পিকাডিলের বাড়িতে হয়তো ফিরে আসবে। তার বিশ্রামের প্রয়োজন আছে। আমরা ওখানে তার জন্য অপেক্ষা করব। কারফ্যাক্সের বাক্সগুলোর কি হবে জানতে চাইল আর্থার। যাবার আগে ওগুলোর ফাঁকফুকর রসুন দিয়ে গুঁজে দেব, জানালেন প্রফেসর। সে যদি এখানে ফিরেও আসে আর বাক্সে ঢুকতে পারবে না। জোনাথন জানালো সে যাচ্ছে না, মিনার সঙ্গে থাকবে, ওকে পাহারা দেবে। না, তুমি যাও, বলল মিনা। ড্রাকুলাকে কবজা করতে হলে তোমার সাহায্যের দরকার আছে। তুমি যে কারোর চেয়ে ড্রাকুলাকে ভালো চেনো, একমাত্র তুমি তার সঙ্গে কথা বলেছ। আইনজীবীর পরিচয়ে পিকাডিলির বাড়িতে অন্যান্যদের নিয়ে স্বচ্ছন্দে ঢুকতে পারবে। আমাকে বসে বসে পাহারা দেওয়ার চেয়ে ড্রাকুলাকে খুঁজে বের করে তাকে ধ্বংস করা অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ। স্ত্রীর যুক্তি মেনে নিতেই হলো জোনাথনকে। ওরা রওনা হওয়ার আগে ভ্যান হেলসিং মিনাকে একবার পরীক্ষা করে দেখলেন। ওর মুখ ফ্যাকাশে, তবে দাঁত এখনো সুচালো হয়ে উঠতে শুরু করেনি। মিনাকে রক্ষা করার সময় পাওয়া যাবে, কিন্তু ড্রাকুলাকে হত্যা করার সময় ফুরিয়ে আসছে দ্রুত। তুমি এখানে নিরাপদে থাকবে মিনা, বললেন ভ্যান হেলসিং। সূর্যাস্তের আগে ড্রাকুলা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর আমরা সূর্য ডোবার আগেই ফিরে আসব। তবুও যাতে তোমার কোনো বিপদ না হয় সেজন্য ওই ক্রুশটা রেখে যাচ্ছি। তিনি সোনার একটা ক্রুশ বের করে মিনার কপালে ঠেকালেন। সঙ্গে সঙ্গে ভয়াবহ আর্তনাদ ছাড়ল সে। ক্রুশটার ছোঁয়া যেখানটাই লেগেছে সেখানটার মাংস পুড়ে গেছে, যেন আগুনে পোড়া লোহা দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে মিনাকে। মিনা বুঝতে পারল ও ভ্যাম্পায়ার হতে চলেছে। ড্রাকুলাকে যদি ওরা হত্যা করতে না পারে, অনন্তকাল জিন্দা লাশ হয়ে পৃথিবীর বুকে বিচরণ করতে হবে ওকে। ভয়ে আতঙ্কে কেঁদে ফেলল ও। ভ্যাম্পায়ারটাকে খুঁজে বের করে হত্যা না করা পর্যন্ত এ দাগটা তোমার কপালে থেকে যাবে, বললেন ভ্যান হেলসিং। তবে তোমাকে কথা দিচ্ছি, আমরা সফল হবই। ওরা রওনা হচ্ছে। জোনাথন মনে মনে শপথ করল, মিনা যদি ভ্যাম্পায়ার হয়ে যায় তাহলে সে নিজেও আর মানুষ থাকবে না, রূপান্তর ঘটাবে ভ্যাম্পায়ারে। মিনাকে ছাড়া ও বাঁচতে পারবে না। তাতে যদি নিজের আত্মা শয়তানের কাছে উৎসর্গ করতে হয় তো তাই করবে জোনাথন। ওরা সদল বলে চলে এলো কারফ্যাক্স এস্টেটে। চলল বিধ্বস্ত চ্যাপেলে। শেষবার এসে মাটি ভর্তি যে বাক্সগুলো দেখেছিল সেগুলো চোখে পড়ল। ওরা বাক্সগুলোর ফাঁকফোঁক করে রসুনের কোয়া গুজে দিল। প্রতিটি বাক্সের উপর রেখে দিল ক্রুশ। ড্রাকুলা যদি ফিরেও আসে, কোনো বাক্সে ঢোকার সুযোগ আর পাচ্ছে না। যদি সহায়তা করে ভাগ্য, বললেন ভ্যান হেলসিং, সূর্যাস্তের আগে ড্রাকুলাকে আমরা মেরে ফেলতে পারব। ঘোড়ায় টানা গাড়িতে চড়ে ওরা পৌঁছে গেল পিকাডিলিতে। আর্থার এবং জোনাথন এক তালা মেরামতকারীকে নিয়ে এলো। সে ড্রাকুলার বাড়ির দরজার তালা খুলে ফেলল। ঘরে ঢুকতেই বুটকা একটা গন্ধ ধাক্কা লাগলো নাকে। ডাইনিং রুমের বাক্সগুলো দেখতে পেল ওরা। এখানে 21টা বাক্স পাঠানো হয়েছে, বললেন ভ্যান হেলসিং। তোমরা বলেছ 12টা বাক্স কাউন্টের অপর দুটো বাড়িতে আছে, তার মানে এখানে 9টা বাক্স থাকার কথা। কিন্তু আছে মাত্র 8টি, গুনে দেখল ডাক্তার সেওয়ার্ড।
ড্রাকুলা নির্ঘাত শেষ বাক্সটি কোথাও লুকিয়ে রেখেছে। তবে আমরা ওকে চারপাশ থেকে ঘিরে ফেলেছি, বললেন ভ্যান হেলসিং। অপর 12টি চাবিও আমরা পেয়ে গেছি। কুইন্সি, তুমি আর আর্থার এই চাবি নিয়ে ওই বাড়িতে যাও। এখানকার বাক্সগুলোর রোশন গুঁজে দিয়ে আসবে। আমি এখানে ডাক্তার স্যাওয়ার্ড এবং জোনাথনকে নিয়ে অপেক্ষা করব। কাউন্ট যে কোনো সময় চলে আসতে পারে। ওরা তিনজন ড্রাকুলার অপেক্ষায় বসে রইল। ডাক্তার স্যাওয়ার্ড জোনাথনের মুখের দিকে তাকিয়ে ভেতরে ভেতরে চমকে গেল। বেচার একই দশা হয়েছে। কদিন আগেও তারুণ্যে ভরপুর ছিল জোনাথনের চেহারা, আর এখন সবগুলো চুল পেকে গেছে, ঝুলে গেছে মুখের চামড়া। বুড়ো মানুষের মতো লাগছে দেখতে। প্রিয়তমা স্ত্রীর চিন্তায় এরকম অবস্থা হয়েছে তার। ভ্যান হেলসিং তার সঙ্গীদেরকে উৎফুল্ল করতে চাইলেন। হ্যাঁ, আজ আমাদের দিন, বললেন তিনি। আজ আর ড্রাকুলা পার পাবে না। বাড়িটি আশ্চর্য রকম নিস্তব্ধ। হঠাৎ সদর দরজায় কেউ কড়া নাড়ল। ভ্যান হেলসিং ওদেরকে ইশারায় চুপ থাকতে বলে নিজেই গিয়ে দরজা খুললেন। টেলিগ্রাফ অফিস থেকে এসেছে এক ছোকরা। সে প্রফেসরকে একটা চিঠি দিল। কার চিঠি? জিজ্ঞেস করল জোনাথন। তোমার প্রিয়তমা স্ত্রী লিখেছে, জবাব দিলেন প্রফেসর। বলছে ড্রাকুলা কারফেক্সে ফিরে এসেছিল, আবার তৈরি করে করে কোথায় যেন চলে গেছে। তার মানে এখানেই সে আসছে, বলল জোনাথন। বেশ বেশ। দরজায় আবারও করাঘাতের শব্দ। ওরা তিনজন সামনে বাড়ল। ওদের কারো হাতে পিস্তল, কারো হাতে ছুরি, সেই সঙ্গে ক্রুশ তো আছেই। না, ড্রাকুলা নয়, আর্থার এবং কুইন্সি ফিরেছে। ওই বাড়ি দুটোতে গিয়েছিলাম, বলল আর্থার। প্রতিটি বাড়িতে দুটো করে বাক্স দেখলাম। ড্রাকুলা যাতে ওই বাক্সগুলোতে আর ঢুকতে না পারে সে ব্যবস্থা করে এসেছি। চমৎকার, বললেন প্রফেসর। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই। তবে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। সূর্যাস্তের আগেই ফিরতে হবে মিনার কাছে। সন্ধ্যার পরে ওকে ওই বাড়িতে একা রাখা যাবে না। তিনি মাত্র কথা শেষ করেছেন, শুনলেন সদর দরজার তালায় কে যেন চাবি ঢোকাচ্ছে। ওরা দ্রুত চলে এলো খাবার ঘরে। কুইন্সি মরিস একজন দক্ষ শিকারী। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে সে জানে। সে দ্রুত একটা হামলার পরিকল্পনা করে ফেলল। প্রফেসর ভ্যান হেলসিং, ডাক্তার স্যাওয়ার্ড এবং জোনাথন দাঁড়ালো দরজার পেছনে। আর্থার এবং কুইন্সি লুকিয়ে পড়ল জানালার ধারে। এদিক দিয়ে কেউ ঢুকতে বা বেরোতে পারবে না। ওরা ভয় ভয় অস্থিরতা নিয়ে অপেক্ষা করছে। শুনতে পেল হলঘর দিয়ে ধীর পদক্ষেপে কেউ হেঁটে আসছে। হয়তো কাউন্ট কিছু একটা টের পেয়ে গেছে। হঠাৎ এক লাফে ঘরে ঢুকে পড়ল কাউন্ট। জোনাথন এক ছুটে দরজার সামনে গিয়ে দাঁড়ালো যাতে পালিয়ে যেতে না পারে ড্রাকুলা। ক্রুদ্ধ গর্জন ছেড়ে ওদের দিকে কটমট করে তাকিয়ে রইল কাউন্ট। চোখে শীতল ক্রোধ, ঠোঁট ফাঁক হয়ে বেরিয়ে পড়েছে সুতীক্ষ্ণ স্বতন্ত্র। সবাই হাতে ক্রুশ বাগিয়ে ধরে ড্রাকুলার দিকে একযুগে পা বাড়ালো। কাউন্টকে মারার জন্য অকস্মাৎ লম্বা ছুরিটা নিয়ে লাফ দিল জোনাথন। ড্রাকুলার গতি জোনাথনের চেয়েও দ্রুত। সে লাফিয়ে সরে গেল পেছনে। অল্পের জন্য ছুরির ফলা তার বুকে ঢুকল না, শুধু কেটে গেল কোটের পকেট। ঝমঝম শব্দে মেঝেই পড়ল সোনার মোহর। কাউন্টের চোখে তীব্র ঘৃণা এবং প্রতিহিংসা দাউ দাউ করে জ্বলছে। ওই ভয়ঙ্কর চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। তার ফ্যাকাশে চামড়া হলুদ সবুজ রং ধারণ করল। জোনাথন মারার জন্য আবার ছুরি তুলেছে। ড্রাকুলা চট করে তার হাতের নিচে দিয়ে পিছলে বেরিয়ে গেল। জানালা লক্ষ্য করে বিরাট লাফ দিল সে। কাঁচ ভেঙে নিচে উঠোনে গিয়ে পড়ল ডিগবাজি খেয়ে। ওরা ছুটে এলো জানালায়। দেখল ড্রাকুলা সিধে হয়েছে, কোনো ক্ষতি হয়নি তার।
তোমরা ভেবেছ আমাকে ধ্বংস করবে না, বলল সে। এজন্য তোমাদের সবাইকে ভুগতে হবে। আমার প্রতিশোধ নেয়ার পালা মাত্র শুরু। দেখবে তোমাদের কি দশা আমি করি। ঘুরল ড্রাকুলা। দ্রুত পদক্ষেপে উঠোন পেরিয়ে পা বাড়ালো আস্তাবলে। আস্তাবলের দরজা খুলে অদৃশ্য হয়ে গেল। আর্থার এবং কুইন্সি ছুটে এলো বাইরে। জোনাথন জানালা বেয়ে নেমে এসেছিল নিচে, কিন্তু আস্তাবলের দরজায় ধাক্কা মেরেও খোলা গেল না। ভেতর থেকে বন্ধ করে রেখেছে ড্রাকুলা। দরজা ভেঙে ওরা ভেতরে ঢুকে দেখল কেউ নেই। চলে গেছে কাউন্ট। জলদি, ভ্যান হেলসিং বললেন তার সঙ্গীদের। সূর্য ডোবার আগেই মিনার কাছে যেতে হবে। আমরা ড্রাকুলাকে ছোট করে দেখেছিলাম, কিন্তু ও অনেক বেশি বিপজ্জনক। ও আমাদেরকে ভয় পেয়েছে, বললেন ভ্যান হেলসিং। সবাই ফিরে এসেছে ডাক্তার স্যাওয়ার্ডের ঘরে। এজন্যই সে পালিয়ে গেছে। এটাকে সুখবরই বলবো। ওর কাছে এখন শুধু একটা বাক্স আছে। লোকোবোর ওই জায়গাটাই ওর। বাক্সটা খুঁজে পেলে হয় চিরতরে ধ্বংস করে দেব কাউন্ট ড্রাকুলাকে। ওরা বাড়ি ফিরে মিনাকে সব কথা খুলে বলল। ওই দানবটার বুকে গুজ ঢুকে দেওয়ার জন্য আর তর সইছে না আমার, বলল জোনাথন। ওকে হত্যা করার জন্য আমি আমার সর্বস্ব দিতেও রাজি। তবে ভুলে যেও না, কাউন্ট ড্রাকুলার আত্মাও কিন্তু নির্যাতিত, নিপীড়িত, বলল মিনা। ডোসির মতো ওকেও হয়তো চিরশান্তির দেশে পাঠিয়ে দেব তোমরা। তবে ওর উপর একটু করুণা বোধহয় করা উচিত তোমাদের। ওই পিশাচটাকে আবার করুণা কিসের, বলল জোনাথন। ওর আত্মাটাকে নরকে পাঠাতে পারলেই আমি খুশি। ওভাবে বলো না, অনুনয় সুরে বলল মিনা। হয়তো একদিন আমারও করুণার দরকার হবে। আমি প্রার্থনা করব কেউ যেন আমার আত্মার মুক্তি এনে দেয়। বউয়ের কথা শুনে চোখে জল এসে গেল জোনাথনের। সে ভুলে গিয়েছিল মিনাও ড্রাকুলার মতো ভ্যাম্পায়ারের রূপান্তর ঘটতে পারে। ও মিনার কাছে ক্ষমা চাইল। রাতের বেলায় ভয় পেয়ে ঘুম থেকে জেগে গেল মিনা। জোনাথন, ফিসফিসিয়ে বলল সে। হলঘরে কে যেন এসেছে। জোনাথন মস্ত একটা ছুরি হাতে নিয়ে পা টিপে টিপে এগুলো দরজায়। দরজা খুলে দেখল বাইরে বসে আছে কুইন্সি মরিস। বসে বসে আপনাদেরকে পাহারা দিচ্ছি, বলল কুইন্সি। ড্রাকুলা যদি আবার ফিরে আসে। জোনাথন মিনাকে কথাটা জানালো। ও স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে গেল। ভোর পর্যন্ত একটানা ঘুমলো, কিন্তু ঘুম থেকে জেগে উঠেই জোনাথনকে বলল ডক্টর ভ্যান হেলসিংকে যেন এক্ষুনি এখানে চলে আসতে বলে। প্রফেসর আসার পরে মিনা তাকে সম্মোহন করতে বলল। আমাকে সম্মোহন করুন, আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবো, তবে জলদি করুন, সময় খুবই কম। প্রফেসর ভ্যান হেলসিং মিনাকে খুব দ্রুত সম্মোহিত করে ফেললেন। তার ধারণা মিনার মাধ্যমে ড্রাকুলার কোনো খোঁজ মিলবে। তিনি জোনাথনকে ইশারা করলেন অন্যদেরকেও আসতে বলার জন্য। মিনার কথা সবাই শুনুক। তুমি এখন কোথায়, মিনাকে জিজ্ঞেস করলেন ভ্যান হেলসিং। জানি না, চারপাশ অন্ধকার দেখছি। কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলল মিনা। জলের ছলাৎ ছলাৎ শব্দ শুনতে পাচ্ছি। কানে আসছে লোকের হাঁটা চলার শব্দ। একটা শ্যাকল বেজে উঠল ঝনঝন করে। সূর্য পুরোপুরি উঠে গেছে আকাশে। মিনা বালিশে হেলান দিয়ে শুয়েছিল। হঠাৎ জেগে গেল সে। প্রশ্ন করল, আমি কি ঘুমের মধ্যে কথা বলছিলাম? খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছ তুমি আমাদেরকে, জবাব দিলেন ভ্যান হেলসিং। কাউন্ট এই মুহূর্তে জাহাজে আছে। শেকলের যে শব্দের কথা তুমি বলেছ ওটা আসলে নোঙ্গর তোলার আওয়াজ। তার মানে জাহাজটা যাত্রা শুরু করেছে। কাউন্ট লন্ডন ছেড়ে চলে যাচ্ছে?
বলল আর্থার। হ্যাঁ, সায় দেওয়ার ভঙ্গিতে মাথা ঝাঁকালেন প্রফেসর। ও পালাবার চেষ্টা করছিল, সফল হয়েছে। এখন ভেবে বার করতে হবে কিভাবে ওর পিছু নেব। ওর পিছু নিয়ে কী লাভ, বলল জোনাথন। ব্যাটা চলে গেছে, যাক। কেন? থমথমে গলা প্রফেসরের। ওকে খুঁজে বের করে ধ্বংস করতে না পারলে মিনাও তার মতো ভ্যাম্পায়ারে পরিণত হবে। ওকে বাঁচাতে হলে ড্রাকুলাকে খুঁজে বের করতেই হবে। ব্যর্থ হওয়া চলবে না কিছুতেই। প্রফেসর ভ্যান হেলসিং কুইন্সি এবং আর্থারের সঙ্গে সারাদিন বসে পরিকল্পনা করলেন কিভাবে ড্রাকুলার সন্ধান বের করবেন। ওরা জানে কাউন্ট ট্রান্সিলভেনিয়ায় ফিরবে, তাই ওরা কৃষ্ণসাগরগামী জাহাজের খোঁজ লাগালো। জানি না ক্যাথেরিন নামে একটা জাহাজের খোঁজও মিলে গেল। জাহাজটা সেদিন সকালে রওনা হয়েছে। ওরা জেটিতে গেল, কথা বলল জেটি অফিসারের সঙ্গে। হ্যাঁ, বলল সে, মনে পড়েছে আমার। লম্বা রোগা পাতলা কালো পোশাক পরা এক লোক এসেছিল আমার কাছে। বলেছিল জাহাজে একটা বাক্স পাঠাবে। বাক্সটি সে পাঠিয়ে দিয়েছে। জাহাজ রওনা দেওয়ার ঠিক আগে আগে সে আবার আসে, বলে বাক্সটি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়েছে কিনা দেখতে চায়। সে জাহাজে গিয়ে বাক্স দেখে, তারপর হঠাৎ করে কুয়াশায় ঢেকে যায় জাহাজ। তবে জাহাজ রওনা হওয়ার আগে আবার পরিষ্কার হয়ে যায় আবহাওয়া। সে রাতে আবার মিটিং বসল। কৃষ্ণসাগর দিয়ে ভার্নার উদ্দেশ্যে রওনা হয়েছে জাহাজ, বললেন ভ্যান হেলসিং। তার মানে আমাদের হাতে মোটামুটি সময় আছে। ট্রেনে আগেই পৌঁছে যাব ওখানে। ওখানে যাবার পরে কি করব, জিজ্ঞেস করল কুইন্সি। পুলিশে খবর দেব? না, বললেন প্রফেসর। পুলিশ কিছুই করতে পারবে না। আমরা নিজেদের মতো কাজ করব। ড্রাকুলা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য আগেই উঠে পড়ব জাহাজে। এছাড়া অন্য কোনো বিকল্প আমাদের নেই। পরদিন ওরা পরিকল্পনা করে বসল কিভাবে কৃষ্ণসাগরে ভ্রমণ করা হবে। ভ্যান হেলসিং ডাক্তার স্যাওয়ার্ডকে এক পাশে ডেকে নিয়ে বললেন, জন, তুমি নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছ। মিস মিনা বদলে যাচ্ছে। ওর দাঁত সুচালু হয়ে উঠতে শুরু করেছে। চাউনিতে বাড়ছে কাঠিন্য, আর প্রায়ই সে নিশ্চুপ হয়ে থাকে। আমরা যা ভেবেছিলাম তার চেয়ে দ্রুত ভ্যাম্পায়ারে পরিণত হতে শুরু করেছে সে। কাউন্টের শক্তি ওকে এখনো আচ্ছন্ন করে রেখেছে, বলল ডাক্তার স্যাওয়ার্ড। এজন্য আপনি ওকে সম্মোহন করার সময় ও ড্রাকুলা কোথায় আছে বলতে পারছে। আমাদের খুব সাবধানে থাকতে হবে। ওর উপর নজর রেখো। রাতের বেলা আবার সকলে মিলিত হল। ভার্নায় ট্রেনে করে যাচ্ছে ওরা। চূড়ান্ত পরিকল্পনাটি তাই থাকল। আমরা 4 জন কাল রওনা হয়ে যাব, বললেন ভ্যান হেলসিং। জোনাথন থাকবে মিনার কাছে। না, বলল মিনা, আমাকে ফেলে রেখে যাওয়া চলবে না। আমিও জানি কাউন্ট এখন আমার উপর ভর করে আছে। সে আমাকে ডাকলে আমাকে আর তার কাছে যেতে হবে। আপনারা সবাই আমাকে পাহারা দিয়ে রাখবেন। তাছাড়া কাউন্টের ভ্রমণ বৃত্তান্ত জানতে হলে আমাকে আপনাদের প্রয়োজন হবে। প্রতিদিন সকালে আমাকে সম্মোহন করবেন। আমি বলে দেব কাউন্ট কোথায় আছে, কি করছে। মিনার কথায় সায় দিল সকলে। রাজি হলো মিনাকে ওদের সঙ্গে নিয়ে যেতে। আর্থার এবং কুইন্সি স্টেশনে গিয়ে সবার জন্য টিকিট কিনে নিয়ে এলো। পরদিন ওরা পার হলো ইংলিশ চ্যানেল, চলল কৃষ্ণসাগর অভিমুখে। কয়েকদিন পরে ওরা ভার্নায় পৌঁছালো। ওদের হাতে যথেষ্ট সময় রয়েছে। জানি না ক্যাথেরিনের চিহ্নও কোথাও নেই। জাহাজটি কোথায় নোঙর করেছে তা জানার জন্য বন্দোবস্ত করে ফেলল আর্থার। কিন্তু প্রতিদিন একই খবর পেল ওরা, জাহাজের কোনো পাত্তা নেই। প্রতিদিন সকালে মিনাকে সম্মোহিত করেন প্রফেসর ভ্যান হেলসিং। প্রতিদিন একই খবর শোনায় মিনা। চারদিক অন্ধকার, আমি শুধু জলের শব্দ পাচ্ছি। ওরা বুঝতে পারছে জাহাজ এখনো সাগরেই রয়েছে, আসছে ভার্না অভিমুখে।
জাহাজঘাটে ভেড়ার পরে ভ্যান হেলসিং অন্যদিকে বললেন, সূর্যাস্তের আগে জাহাজে উঠে পড়ব আমরা। ড্রাকুলা তার বাক্সে শুয়ে থাকবে, দিনের বেলা কিছুই করতে পারবে না সে, আমাদের উপর নির্ভর করবে তার বাঁচা মরা। জাহাজে উঠতে কোনো সমস্যা হবে না বলল আর্থার। কর্মকর্তাদের ঘুর দিয়ে উঠে পড়ব জাহাজে, এদেশে ঘুর দিয়ে সব কিছু করা যায়। ওরা উদ্বেগ নিয়ে অপেক্ষা করতে লাগলো, জাহাজ ঘাটে ভিড়লেই ওতে উঠে পড়বে। আর তার কাস্টমার্সের লোকজনকে বলল ইংল্যান্ডে তার বন্ধুর মহামূল্যবান কিছু জিনিসপত্র খোয়া গেছে। ওদের বিশ্বাস ভার্নাগ্রামী জাহাজটিতে চুরি যাওয়া জিনিসপত্র পাচার হচ্ছে। কাস্টমস কর্তৃপক্ষ ওদেরকে জাহাজ সার্চ করার অনুমতি দিল। প্রফেসর তার বৈঠকে বললেন, জাহাজে উঠে তিনি তার আর ডাক্তার স্যাওয়ার্ড প্রথমে ড্রাকুলার বুকে কাঠের গুজ গুটিয়ে দেবেন, তারপর মস্তক ছেদন করবেন। ওই সময় জোনাথন, কুইন্সি এবং মরিস বন্দুক হাতে পাহারায় থাকবে, যাতে কেউ ওদের ব্যাপারে নাক গলাতে না পারে। ভ্যাম্পায়ারের আত্মা শরীর থেকে একবার বেরিয়ে আসতে পারলে ওটার শরীর ধুলোয় পরিণত হবে বললেন ভ্যান হেলসিং। কোনো প্রমাণ থাকবে না। অবশেষে আকাঙ্ক্ষিত খবরটি পাওয়া গেল, জানি না ক্যাথরিন কৃষ্ণ সাগরে প্রবেশ করেছে, 2-1 দিনের মধ্যে পৌঁছে যাবে ভার্না। একদম ঠিক সময়ে এসেছে ওটা, ভ্যান হেলসিং বললেন ডাক্তার স্যাওয়ার্ডকে। মিনার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, বোধহয় কাউন্টের আগমনের কারণেই। সারাটা দিন ওদের কেটে গেল প্রস্তুতির ব্যস্ততায়। জোনাথন তার ছুরিটি ঘষে ঘষে খুরের মতো ধারালো করে তুলল। এদিকে মিনার শরীর আরও দুর্বল হয়ে পড়ছে। সকালে ওকে সম্মোহন করার চেষ্টা করে ব্যর্থ হতে হলো, কারণ ঘুম থেকে প্রায় জাগলই না মিনা। তবুও যে খবরটা পাওয়া গেল তাতে নতুনত্ব নেই। জলের শব্দ শুনতে পাচ্ছি, আর কিছুই নয়। আরও 2 দিন চলে গেল। জাহাজটা কোথায় জিজ্ঞেস করল জোনাথন। বোধহয় কুয়াশার কারণে আসতে দেরি হচ্ছে বললেন ভ্যান হেলসিং। কৃষ্ণসাগরে খুব ঘন কুয়াশা পড়ে। আরেকদিন গেল, ভার্নার ঘাটে এসে পৌঁছালো না জাহাজ। তবে ওই দিন একটা টেলিগ্রাম পেল আর্থার। ওতে লেখা, জানি না ক্যাথরিন গালাজ এ নোঙ্গর করেছে। গালাজ? চেঁচিয়ে উঠলেন ভ্যান হেলসিং। ওটা তো এখান থেকে কয়েকশো মাইল দূরে, তার মানে আবার আমাদেরকে ফাঁকি দিল ড্রাকুলা। টেলিগ্রামের খবরটি সবাইকে স্তম্ভিত করে দিল। ওরা ভেবেছিল কাউন্ট ওদের সঙ্গে কোনো চালাকি করার চেষ্টা করবে, কিন্তু এভাবে ফাঁকি দিয়ে যে পালাবে তা কারো কল্পনাতেও ছিল না। ভ্যান হেলসিং তক্ষুনি সবাইকে নিয়ে নেমে পড়লেন কাজে। আর্থারকে পাঠালেন গালাজগামী ট্রেনের টিকিট কিনে আনতে। কুইন্সি এবং জোনাথন গেল জাহাজে ওঠার জন্য কর্মকর্তাদের অনুমতি নিয়ে আসতে। ডাক্তার স্যাওয়ার্ডকে নিয়ে মিনার পাহারায় থাকলেন প্রফেসর স্বয়ং। অদ্ভুত একটা ব্যাপার ঘটেছে প্রফেসর, বলল মিনা। আমার মনে হচ্ছে কাউন্ট যেন আমাকে আর আগের মতো দৃঢ় মুষ্টিতে চেপে ধরে নেই, মুঠিটা আলগা হয়ে যাচ্ছে। এর কারণ হলো সে এখন তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে বললেন ভ্যান হেলসিং। সে আর তোমাকে নিয়ে ভাবছে না, ভাবছে নিজেকে নিয়ে। কিভাবে পালাবে সে চিন্তায় সে অস্থির। তবে আমাদের বিপদ এখনো শেষ হয়নি, ওকে যত দ্রুত পাকড়াও করা সম্ভব করব। পরদিন ভোর, খুব ভোরে দলটা গালাজগামী ট্রেনে চড়ে বসল। সূর্য ওঠার পরে ভ্যান হেলসিং সম্মোহন করলেন মিনাকে। এখনো নিকষ আধার দেখতে পাচ্ছি আমি, বলল মিনা। জলের ছলাৎ ছলাৎ শব্দ পাচ্ছি, সেই সঙ্গে বৈঠার আওয়াজ। ওরা ভেবেছিল কাউন্ট খুব বেশি দূরে কেটে পড়ার আগেই গালাজ পৌঁছে যাবে, কিন্তু ট্রেন দেরি করে ফেলল গন্তব্যে পৌঁছাতে। পরদিন ভোরে গিয়ে পৌঁছালো গালাজে। ওই দিন সকালেও মিনাকে সম্মোহন করলেন প্রফেসর। মিনার আজকাল ড্রাকুলার মনের ভেতরে প্রবেশ করতে বেশ বেগ পেতে হচ্ছে। অদ্ভুত ভাষায় কারা যেন কথা বলছে,
বলল সম্মোহিত মিনা। নেকড়ের ডাক শোনা যাচ্ছে। দুপুর নাগাদ ওরা গ্যালাজে পৌঁছল। আর্থার এবং কুইন্সি মিনাকে নিয়ে চলে এলো হোটেলে। ভ্যান হেলসিং, ডাক্তার স্যাওয়ার্ড এবং জোনাথন গেল জেটিতে। জানে না ক্যাথরিন এর কমান্ডার ক্যাপ্টেন ডোনাল্ডসের সঙ্গে কথা বলল ওরা। ইংল্যান্ড থেকে রওনা হওয়ার পরে আবহাওয়া বেশ ভালোই ছিল, বললেন তিনি। এত চমৎকার আবহাওয়া অনেকদিন পাইনি। কৃষ্ণসাগরে প্রবেশ করার পরে ভেবেছিলাম নির্ঘাত নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে যেতে পারবো ভার্নায়। তারপর কি হলো? জিজ্ঞেস করলেন ভ্যান হেলসিং। হঠাৎ কুৎসিত কুয়াশার কবলে পড়ে গেলাম, জবাব দিলেন ক্যাপ্টেন। কোথায় যাচ্ছি কিছুই ঠাহর করতে পারছিলাম না। আপন মনে যেন জাহাজ চলছিল। কয়েকজন নাবিক খুব চিন্তিত হয়ে পড়ল। ওদের চিন্তার কারণ ছিল জাহাজে একটা কাঠের বাক্স। যে লোকটা জাহাজের বাক্স তুলে দিয়েছে তাকে ওদের পছন্দ হয়নি। ওই বাক্সটা সাগরে ফেলে দিতে চেয়েছিল। আমি বাধা দিয়েছি, বলেছি বাক্স ফেলে দেওয়ার অধিকার আমাদের নেই। যেখানকার বাক্স সেখানে ওটা পৌঁছে দিতে হবে। তার মানে বাক্সটা আপনি এখানে নিয়ে এসেছেন? জানতে চাইলেন প্রফেসর। কুয়াশা ঠেলে 5 দিন চলেছে আমরা, বললেন ডোনাল্ডসন। কুয়াশা কেটে যাবার পরে দেখি গ্যালাজে চলে এসেছি। তখন আমরা ঘাটে নোঙ্গর করি। সূর্যোদয়ের আগে এক লোক এসে গ্যালাজে হাজির। কাউন্ট ড্রাকুলার জন্য ওই বাক্সটা নিয়ে যেতে এসেছে। আমরা খুশি মনে তাকে বাক্সটা দিয়ে দেই। লোকটার নাম কি? চেঁচিয়ে উঠল জোনাথন। স্ক্রিন কি? বললেন ক্যাপ্টেন। প্রেথফ স্ক্রিন কি? ওরা শহরে ফিরে এলো। কয়েকজন রোমানিয়ানকে জিজ্ঞেস করলো প্রেথফ স্ক্রিন কি নামে কাউকে চেনে কিনা। একজন বলল, ওই লোক তো মারা গেছে। গির্জার কবরস্থানে গতকালে তার লাশ পাওয়া গেছে, ছিন্নভিন্ন কণ্ঠনালী। বোধহয় কোনো বনজন্তুর কাজ। ড্রাকুলা তাহলে সত্যি ওদের নাগালের বাইরে চলে গেছে, কিন্তু গেল কোথায়? পরবর্তী করণীয় ঠিক করতে সন্ধ্যার পর মিটিং বসল। ড্রাকুলা নিশ্চয় তার প্রাসাদে ফিরে যাবে, বলল মিনা। আর ওখানে যাবার রাস্তা 3টে, সড়ক পথ, রেলপথ এবং জলপথ। সরলপথে সে যাবে না, কারণ তাহলে আমরা তাকে সহজেই ধরে ফেলতে পারব। ট্রেনেও সে বাক্স তুলে দেওয়ার ঝুঁকি নেবে না, কারণ ট্রেনে তার বাক্স বুঝে নেওয়ার মতো লোকজন বোধহয় নেই। কাজে বাকি থাকলো শুধু জলপথ। সে জলপথেই গেছে। মিনার কথায় যুক্তি আছে, বললেন ভ্যান হেলসিং। আমি ওকে যতবার সম্মোহন করেছি প্রতিবারই ও জলের শব্দ শোনার কথা বলেছে। আরও আছে, বলল মিনা। কাউন্ট কিভাবে তার প্রাসাদ ছেড়ে এলো? জোনাথন বলেছে জিপসিরা ড্রাকুলার নির্দেশ মেনে চলে। আমার ধারণা সে প্রাসাদে ফিরে যেতে কয়েকজন জিপসিকে ভাড়া করেছে। ওরা তাকে নদীপথে বার্গো পাসে পৌঁছে দেবে। ওখান থেকে ড্রাকুলার প্রাসাদে যাওয়া খুব সহজ হবে। তুমি ঠিকই বলেছ, সাই দিলেন প্রফেসর। কিন্তু কাউন্টকে দুর্বল অবস্থায় আমরা পাকড়াও করব কিভাবে? একটা স্টিমবোট ভাড়া নেব, বলল আর্থার। বাষ্পচালিত এই নৌকাগুলো আমি চালাতে জানি। আমি জোগাড় করব কিছু ঘোড়া, বলল কুইন্সি। নদীর পাড় দিয়ে ঘোড়ায় চড়ে যেতে থাকব। বলা যায় না, কাউন্ট হয়তো হুট করে কোথাও নেমে পড়তে পারে। সিদ্ধান্ত নেওয়া হলো জোনাথন আর্থারের সঙ্গে যাবে। স্টিমবোটে চড়ে খুব দ্রুত জিপসিদের নাগাল পাওয়া যাবে। ড্রাকুলা মিনার যে ক্ষতি করেছে এর জন্য জোনাথন কাউন্টের উপর মহাখাপ্পা। প্রথম সুযোগে সে ড্রাকুলাকে হত্যা করতে চায়। ডাক্তার সেওয়ার্ড ঘোড়ার পিঠে কুইন্সির সঙ্গী হবে। মিনাকে নিয়ে আমি ঘোড়ায় গাড়িতে চড়ে ড্রাকুলার প্রাসাদে যাব, বললেন ভ্যান হেলসিং। না, মিনাকে ওখানে নিয়ে যাওয়া চলবে না, আপত্তি করল জোনাথন। না, ও যাবে, দৃঢ় গলায় বললেন ভ্যান হেলসিং। ড্রাকুলাকে এবার পালাতে দেয়া যাবে না। তাকে পাকড়াও করতে সবার সাহায্যের দরকার।
ওর প্রাসাদে আমরা যাব এবং ওখানে এসে যাতে আর ঢুকতে না পারে সেই ব্যবস্থাও করব। প্রফেসরের কথা মেনে নিতেই হলো জোনাথনকে। ওরা ভ্যাম্পায়ারের শিকারের জন্য সব রকম প্রস্তুতি নিল। অস্ত্র রেডি থাকলো নেকড়ের হামলার ভয়ে, আর ক্রুশ নিল ভ্যাম্পায়ার তাড়াতে। জোনাথন মিনাকে একটা পিস্তল দিল, তবে ক্রুশ নিল না মিনা, কারণ সে এখন নিজেই পরিণত হয়েছে আংশিক ভ্যাম্পায়ারে। ট্রান্সিলভেনিয়ায় রহস্যময় পাহাড় পর্বত আর বন জঙ্গল পেরিয়ে 3 দিন ধরে চলল ওরা। স্টিম বোটে বসে মিনার জন্য দুশ্চিন্তা করছিল জোনাথন। কুইন্স এবং ডাক্তার সেওয়ার্ড নদীর তীর ধরে ঘোড়ার পিঠে চলেছে। অতিরিক্ত ঘোড়াও নিয়েছে সঙ্গে, যদি অন্য কারো প্রয়োজন হয়। ভ্যান হেলসিং মিনাকে নিয়ে চলেছে ঘোড়ার গাড়িতে। যত দ্রুত সম্ভব ছুটছেন বার্গো পাস এবং ড্রাকুলার প্রাসাদের উদ্দেশ্যে। একবার ওরা বিশ্রাম নিতে কিছুক্ষণের জন্য থেমেছিল একটা সারাইখানায়। এক চাষি বউ মিনার কপালে ক্রোশের পোড়া দাগ দেখে সবহে পিছুয়ে গেল। তারপর থেকে মিনা হ্যাট দিয়ে ঢেকে রেখেছে কপাল। আর্থার এবং জোনাথন জিপসিদের প্রায় ধরে ধরে অবস্থা। এমন সময় ওদের স্টিমবোট নদীর তীব্র স্রোতের মধ্যে পড়ে গেল। বাড়ি খেল পাথরে। জিপসিরা অপেক্ষাকৃত হালকা জলযানে চলছে। ওরা ওঠে নিয়ে পকার পার হল। পাথরে বাড়ি খেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টিমবোট। স্টিমবোট মেরামত করতে গিয়ে মহামূল্যবান সময় অনেকটুকু নষ্ট হয়ে গেল। মিনা এবং ভ্যান হেলসিং এ যাত্রা ক্রমে দুর্গম হয়ে উঠল। ওরা পাহাড়ের ভেতরে যত ভেতরে ঢুকল, প্রকৃতির তত্ত্বই রুক্ষ এবং বন চেহারা ধারণ করল। রাস্তায় আর কোনো ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে না। একদম নির্জন এলাকা। মিনা সারাদিন পরে পরে ঘুমোয়। প্রফেসর ওকে জাগালেন না। মিনার জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে তার। যতই প্রাসাদের কাছাকাছি হচ্ছেন, ভ্যাম্পায়ারের শক্তি ততই যেন পেয়ে বসেছে মিনাকে। কিন্তু ওদের এখন ফিরে যাবার আর কোনো উপায় নেই। ওরা বর্গ পাসে পৌঁছেছে। মিনা একটা রাস্তা দেখিয়ে বলল, এদিক দিয়ে যেতে হবে। তুমি জানলে কি করে? জিজ্ঞেস করলেন ভ্যান হেলসিং। জোনাথন আমাকে বলেছিল ড্রাকুলার প্রাসাদে যাবার রাস্তা একটাই। সত্যি কি তাই, নাকি মিনাকে প্রাসাদ ভীষণ টানছে বলে সে একটা শর্টকাট রাস্তা দেখিয়ে দিল? মিনাকে নিয়ে আরও বেশি চিন্তা হতে লাগলো প্রফেসরের। ওরা ডিনার খাওয়ার জন্য যাত্রা বিরতি দিল, কিন্তু মিনা কিছু খাবে না বলল। তার নাকি খিদে নেই। লক্ষণ মোটেই ভালো নয়। অবশেষে ড্রাকুলার প্রাসাদ চোখে পড়ল ওদের। এদিকে ভীষণ ঠান্ডা পড়েছে। ভ্যান হেলসিং রাতের মতো ক্যাম্প করার সিদ্ধান্ত নিলেন। মিনাকে ফারের বিছানা করে দিলেন। বিছানার চারপাশে গুছে দিলেন রসুন ফুল। আগুনের কাছে এসে বসো মিনা, আহ্বান করলেন প্রফেসর। সিধে হলো মিনা, কিন্তু আগুনের সামনে এলো না। আমি আসতে পারবো না। ঠিক আছে, বৃত্তদা আমাদেরকে রক্ষা করবে। তুমি যদি বাইরে না যাও, ওরাও ভেতরে আসতে পারবে না। সারা রাত ঘোড়াগুলো চেহি চেহি করে ডাক ছাড়ল আর রশি ছিঁড়ে পালাবার চেষ্টা করল। পিঠে মাথায় হাত বুলিয়ে ওদের শান্ত করলেন ভ্যান হেলসিং। ভোর হয় হয় এমন সময় নিভে যেতে লাগলো আগুন। তুষারপাত শুরু হয়েছে। ওদের চারপাশে উঠছে তুষার কণা। তুষারে সাদা সাদা মেঘের মাঝখানে সাদা পোশাক পরা 3টি মূর্তি দেখতে পেলেন ভ্যান হেলসিং। প্রথমে অবশ্য ভাবলেন ভুল দেখছেন। পরে চোখ রগড়ে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে দেখতে পেলেন ওরা 3 নারী। জোনাথন যে 3 জনকে ড্রাকুলার প্রাসাদে দেখেছিল, এরা সেই 3 জন। এরা কাছে এলো, তবে রসুনের বৃত্তের মধ্যে ঢুকতে পারল না। মিষ্টি গলায় মিনাকে ডাকলো তারা। এসো বোন, আমাদের কাছে এসো, এসো। ভ্যান হেলসিং দেখে খুশি হলেন মিনা ওদের দিকে আতঙ্কের দৃষ্টিতে তাকিয়ে আছে। এখনো পুরোপুরি ভ্যাম্পায়ার হয়ে ওঠেনি বোঝা যাচ্ছে। সূর্য উঠছে। 3 নারী মূর্তি অদৃশ্য হয়ে গেল। জিপসিরা তাদের নৌকায় নিয়ে আসা কাঠের বাক্সটি একটা ওয়াগানে তুলে দিল। লম্বা খাড়া একটা রাস্তা বেয়ে
ওয়াগন চলল ড্রাকুলার প্রাসাদের অভিমুখে। জোনাথন এবং আর্থার স্টিমবোট ছেড়ে উঠে পড়ল ঘোড়ার পিঠে, পিছু নিল ওদের। আরেক রাস্তা ধরে আসছিল ডাক্তার সেওয়ার্ড এবং কুইন্সি, তারাও দ্রুত ছুটতে লাগল। ভ্যান হেলসিং ঘুমন্ত মিনাকে রেখে একা একা পা বাড়ালেন ভয়ঙ্কর ক্যাসেল ড্রাকুলার দিকে। প্রাসাদের দরজা খোলা, তিনি হাতুড়ি দিয়ে পিটিয়ে দরজার কবজা ভাঙলেন, যাতে ভেতরে ঢোকার পরে কেউ দরজা বন্ধ করে দিতে না পারে। এরপর সার্চ করতে লাগলেন। প্রথম কবরটা আবিষ্কার করলেন ভ্যান হেলসিং। দূর থেকে ভেসে এলো নেকড়ের ডাক। তিনি কি মিনার কাছে ফিরে যাবেন? না, সিদ্ধান্ত নিলেন প্রফেসর, মিনাকে যদি নেকড়েরা হামলা করে করুক, তিনি যে কাজে এসেছেন তা শেষ না করে কোথাও যাবেন না। কবরের মধ্যে সেই 3 নারী মূর্তির একজনকে পেয়ে গেলেন ভ্যান হেলসিং। কি যে সুন্দর মেয়েটি! অনিন্দ সুন্দর মুখখানার দিকে তাকিয়ে আনমনা হয়ে গেলেন প্রফেসর। একে কি সত্যি তিনি হত্যা করতে পারবেন? দ্বিতীয় সমাধিটি খুঁজে পেলেন প্রফেসর। এক মহিলা, আগের জনের চেয়ে সুন্দর দেখতে। আর তৃতীয় সমাধির মেয়েটি রূপ সৌন্দর্যে অন্যদেরকে ছাড়িয়ে গেছে। এদেরকে হত্যা করতে হবে ভাবতেই মাথাটা বন বন করে ঘুরতে লাগলো প্রফেসরের। এরপরে চতুর্থ সমাধিটির চোখে পড়ল তার, আকারে অন্যগুলোর চেয়ে বড়। কবরের গায়ে বড় বড় অক্ষরে লেখা ড্রাকুলা। এটাই তাহলে ভ্যাম্পায়ারদের রাজার বাড়ি। কিন্তু কবরে কেউ নেই, খালি। সমাধির চারপাশে রসুন বিছিয়ে দিলেন প্রফেসর, যাতে ড্রাকুলা ফিরে এলেও কফিনে ঢুকতে না পারে। এরপর 3 নারীর শরীরে গুজ ঢুকানোর চেষ্টার কাজটা শুরু করলেন ভ্যান হেলসিং। গুজে প্রতিবার হাতুড়ের বাড়ি মারার সময় তার হাত কেঁপে উঠল। যন্ত্রণায় মেয়েগুলো বিকট সুরে চেঁচালো, গঙ্গালো, মোচড় খেল শরীর। বিকৃত হয়ে উঠল চেহারা। তবে কাজ শেষ হবার পরে সবার মুখে নেমে এলো অপার শান্তির ছায়া। ভ্যান হেলসিং একে একে লাশের মাথা কেটে ফেললেন। সঙ্গে সঙ্গে শরীরগুলো পরিণত হলো ধুলোয়। প্রফেসর দ্রুত পা চালিয়ে ফিরে গেলেন মিনার কাছে। তার ঘুম ভেঙেছে, অক্ষত আছে মিনা। নেকড়েরা হামলা করেনি ওকে। জলদি, বলল ও। ওরা এগিয়ে আসছে, টের পাচ্ছি আমি। ওদের নাকাল পেতে হলে চলুন। পাহাড়ের খাড়া ঢাল বেয়ে নামতে লাগলো দুজনে। তুষার ঝড়ের মাত্রা বেড়েই চলছে, ভয়ানক ঠান্ডা। পেছন ফিরে তাকালো ওরা। ড্রাকুলার প্রাসাদে ভৌতিক অশুভ কাঠামোটা ফুটে আছে আকাশের পটভূমিকায়। মিনা তুষার মারিয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছে ওর। রাস্তার পাশে ছোট গুহা চোখে পড়ল ভ্যান হেলসিংয়ের। গুহা থেকে পাহাড়ের রাস্তা পরিষ্কার দেখা যায়। চোখে পড়ল ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে এদিকে। ওয়াগানটাকে তাড়া করছে 2 অশ্বারোহী। বিউনিকুলারটা চোখে লাগাও, মিনাকে বললেন প্রফেসর। কি দেখছো আমাকে বলো। মিনা দূরবর্তী লোকগুলোর দিকে তাকালো। ওয়াগানে একটা বাক্স দেখতে পাচ্ছি, বলল ও। বাক্সটিকে ঘিরে কয়েকজন জিপসি বসে আছে। খুব দ্রুত চলছে ওয়াগন। অশ্বারোহীরা ওদেরকে নাকালে পাবে বলে মনে হয় না। সাঁঝের আধার ঘনাবার আগেই প্রাসাদে পৌঁছাতে চাইছে জিপসিরা। তবে ওদের এ রাস্তা দিয়ে যেতেই হবে, আমরা ওদের বাধা দেব। দ্বিগুণ জোরে তুষারপাত শুরু হলো। তুষারের ভারী পর্দা সামনের দৃশ্যটা ঝাপসা করে দিল। পর্দা সরে গেলে আবার ওদেরকে দেখা গেল। অনেকটা কাছে চলে এসেছে ওয়াগন এবং তাদের ধাওয়াকারীরা। আরে, এ তো জোনাথন! চেঁচিয়ে উঠল মিনা। আমি ওকে পরিষ্কার দেখতে পাচ্ছি। আর্থার আছে ওর সঙ্গে। আরেকটা রাস্তা দিয়ে আসছে ডাক্তার সেওয়ার্ড এবং কুইন্সি। জিপসিদেরকে আমরা চারপাশ দিয়ে ঘিরে ফেলব, বললেন ভ্যান হেলসিং। তোমরা পিস্তল রেডি রাখো, নেকড়ের ডাক শুনতে পাচ্ছি। ওরাও আসছে এদিকে। ওরা অপেক্ষা করতে লাগলো। জিপসিরা পাহাড় বেয়ে উঠছে। তুষারপাত আস্তে আস্তে কমে এলো। পাহাড়ের মাথায় চলে এসেছে সূর্য। আর অল্পক্ষণ পরেই অস্ত যাবে।
তখন কাউন্ট ড্রাকুলা যা খুশি চেহারা ধারণ করতে পারবে, তাকে ধ্বংস করার সুযোগ হয়তো চিরতরে হারাতে হবে। ভ্যান হেলসিং এবং মিনা যেখানটাতে দাঁড়িয়ে আছে সেখানে জিপসিরা চলে এসেছে, পেছন পেছন জোনাথনও। দাঁড়াও, হুকুম দিল সে। জিপসিরা ইংরেজি বোঝে না, তবে তাদেরকে কি করতে বলা হয়েছে জোনাথনের অঙ্গভঙ্গি দেখে তারা বুঝতে পারল। ঠিক ওই সময় অপর দিক থেকে ঘোড়া নিয়ে হাজির হয়ে গেল কুইন্সি মরিস এবং ডাক্তার স্যাওয়ার্ড। জিপসিদের সর্দার কি যেন একটা হুকুম করল। বাক্স ঘিরে বসে থাকা তার লোকেরা আরো জোরে ছোটালো ওয়াগন। ওরা পলায়নের পর জিপসিদের দিকে রাইফেল তুলল। আর ঠিক তখন হাতে বন্দুক নিয়ে গুহা থেকে বেরিয়ে এলেন ভ্যান হেলসিং এবং মিনা। একটা রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য প্রস্তুত হল জিপসিরা। তাদের নেতা প্রথমে ওয়াগনে রাখা বাক্সের দিকে ইঙ্গিত করল, তারপর হাত তুলে দেখালো অস্তগামী সূর্য। আর তারপর পরে শুরু হয়ে গেল মারামারি। জোনাথন একদিকে, কুইন্সি অপর দিক থেকে হামলা চালালো। দুজনেই ওয়াগনের দিকে এগিয়ে যেতে চাইছে, তবে সূর্য অস্ত যাবার আগে ওয়াগনটা ওরা ধরতে পারবে কিনা তা ভেবে নিজেরাই শঙ্কিত। কিন্তু চেষ্টায় বিরতি দিল না। জিপসিদের হাতের উদ্যত ছুরি কিংবা ক্রুদ্ধ কণ্ঠে নেকড়ের ডাক কোনো কিছুই ওদেরকে দমাতে পারল না। অবশেষে জোনাথন পৌঁছে গেল ওয়াগনে। লাফ মেরে উঠে পড়ল ওটাতে। ভারী বাক্সটা তুলে ধরে উল্টো করে দিল সে। কুইন্সি এবং অন্যরা জিপসিদের সঙ্গে মারামারি চালিয়ে গেল। এক জিপসি ছুরি মেরে বসল কুইন্সিকে। কুইন্সি হাত দিয়ে চেপে ধরল ক্ষতস্থানে। আঙ্গুলের ফাঁক দিয়ে গল গল করে বেরিয়ে এলো রক্ত। মারাত্মক আহত হয়েও মারামারি চালিয়ে গেল সে। হাতের বই ছুরি বড় বাক্সের ডালার ফাঁকে ঢুকিয়ে চার দিল। বাক্স খুলতে জোনাথন তার নিজের ছুরি ব্যবহার করল। ওরা বাক্স খুলতে ব্যস্ত। আর্থার এবং ডাক্তার স্যাওয়ার্ড ঠেকে রাখল জিপসিদেরকে। ভারী বাক্সের ডালা খুলে গেল। ভেতরে শুয়ে আছে ড্রাকুলা, মুখটা বিশ্রী সাদা, চোখের তারায় তীব্র ঘৃণা আর শয়তানি। পাহাড়ের কোলে ডুব দিতে যাচ্ছে সূর্য। দৃশ্যটা দেখে তার মুখে ফুটল বিজয়ের হাসি। সূর্য অস্ত গেলেই তাকে আর কে পায়? আর ঠিক তখন জোনাথনের খুরের মতো ধারালো ছুরি ঢুকে গেল ড্রাকুলার গলায়। সঙ্গে সঙ্গে কুইন্সি মরিস বড় বোয়িং ছুরিটি সাত করে পিছাচটার বুকে ঢুকিয়ে দিল। এক মুহূর্তের জন্য কাউন্টের চেহারা দারুণ শান্তি ফুটল। পরক্ষণে ধুলোয় পরিণত হল সে। ড্রাকুলার এহেন দশা দেখে জিপসিরা ল্যাজ গুটিয়ে পালালো। কুইন্সি মরিস শুয়ে পড়ল মাটিতে। ক্ষতস্থান থেকে এখনো দরদর ধারায় রক্ত পড়ছে। মিনা ছুটে গেল তার কাছে। পুরুষরা ঘিরে দাঁড়ালো কুইন্সিকে। কেঁদো না মিনা, মেয়ে। মিনাকে বলল কুইন্সি, আমি আমার কর্তব্য পালন করলাম মাত্র, এখন মরেও শান্তি। তুমি ড্রাকুলার কবল থেকে এখন মুক্ত। শরীরের সবটুকু শক্তি একত্রিত করে মিনার কপালের দিকে আঙ্গুল তুলল সে। অস্তগামী সূর্যের শেষ আবিরে মেখে দিল মিনার ধবধবে সাদা সুন্দর মসৃণ কপাল। সেই কুৎসিত দাগটা আর নেই। মুখে মৃদু হাসি নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল কুইন্সি মরিস। গল্পকরণ এতক্ষণ আপনারা শুনছিলেন ব্রাম স্টোকারের লেখা গল্প ড্রাকুলার চতুর্থ পর্ব। চতুর্থ পর্বের মাধ্যমে পুরো গল্পটি আমি এখানে শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। আশা করছি আমার এই গল্প পাঠ হয়তো আপনার ভালো লাগছে। আমার এই গল্প পাঠ যদি আপনার ভালো লেগে থাকে, এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন। আর চাইলে এই গল্পের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।